সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর। তোমরা জানো এখন আমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়ানো হয় সরকারি বিধি মোতাবেক। সাময়িক পরীক্ষা তোমাদের মার্চে পেলেই হবে। সেই পরীক্ষার সিলেবাস এখানে উল্লেখ করা হলো। সিলেবাসটা তোমরা লিখে নাও। প্রথম পত্রের সিলেবাস হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় ভেক্টর, তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, অষ্টম অধ্যায় ৮ পর্যাবৃত্ত গতি, অধ্যায় ৯ তরঙ্গ। এই তিনটি ক্লাস ইতিমধ্যে আমি সম্পন্ন করেছি। আর বাকি দুটো সপ্তাহের ভিতরে একটা ক্লাস প্রায় শেষ করে আসছেন। তোমাদের আরেকজন শিক্ষক আছেন পদার্থবিজ্ঞানের, দেলোয়ার স্যার, সেটি সম্পন্ন করেছেন। উনি আরেকটা শুরু করবেন, এটা শেষ হওয়ার। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাময়িক পরীক্ষার অংশে দুটি আছে। একটা হচ্ছে দুটো অধ্যায় রাখলাম আপাতত, দুটো অধ্যায়। একটা হচ্ছে অধ্যায় ১ তাপগতিবিদ্যা, আর একটা হচ্ছে অধ্যায় ৬ জ্যামিতিক বিজ্ঞান। এই হচ্ছে আমাদের সাময়িক পরীক্ষার সিলেবাস। পরিবর্তিত পরিস্থিতিতে কোভিড-19 কারণে যদি কোনো রূপ পরিবর্তন হয় সেটি তোমাদের ক্লাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সিলেবাসের বিষয়টা দেখো, এখানে লেখা আছে সিলেবাসের কোনরূপ পরিবর্তন করে ক্লাসে জানিয়ে দেওয়া হবে। এক কথায় আমরা ক্লাসে যা পড়াই তার উপরেই পরীক্ষা হবে। সিলেবাস সম্পর্কে সংক্ষেপে কথা হলো এটি, যেটুকু পড়ানো হয় তার উপরেই পরীক্ষা হবে। সুতরাং ক্লাসগুলো তোমরা নিয়মিত পর্যবেক্ষণ করো, অনুশীলন করো, তাহলেই হবে। ওইটাই হচ্ছে সিলেবাস, যেটুকু আমরা পরীক্ষার আগ পর্যন্ত পড়াতে পারি সেটাই হচ্ছে মূলত সিলেবাস। এখন আজকের ক্লাসে যেহেতু আমি তিনটা আমার অংশে আছে, তিনটা শেষ করলাম। আজকে আমরা এই তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের এই অধ্যায়টা আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বই তোমরা যদি কেউ না কিনে থাকো তাহলে দুটো বই আছে, খুব বেশি জনপ্রিয় দুটো বই। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই বইটা, এটি হচ্ছে হাসান বুক হাউসের এই বইটি। এটি হচ্ছে ডক্টর শাহজাহান তপন, আজিজ হাসান, রানা চৌধুরী। এই বইটা তোমরা নিতে পারো। আরো দুটি বই আছে, এই দুইটা বইও তোমরা দেখো। একটা হচ্ছে আমির হোসেনের এই বইটি, আর একটা হচ্ছে অক্ষরপত্রের মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিকের এই বইটা। তো আপাতত প্রথম বইটি তোমরা নিতে হবে, যেটি বললাম শাহজাহান তপনের অথবা আমির হোসেনের অথবা অক্ষরপত্রের বইটা, যে কোনো একটা বই নিতে হবে। এর আগেও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম প্রথম পত্রের জন্য কোন বই নিবা, দ্বিতীয় পত্রের জন্য কোন বই নিবে। সেটি তোমরা যেটি সহজতর মনে হয় সেটি যে কোনো একটা বই নিলেই চলবে। আচ্ছা, এখন আসো আমরা প্রথম যে অধ্যায়টি আজকের ক্লাসে ছিল আলোচনায় করেছে বিষয় তাপগতিবিদ্যা। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যা কি? পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের মাঝে সম্পর্ক নিরূপণ করা হয় বা তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে তাপগতিবিদ্যা। এই অধ্যায়ের প্রথম ক্লাসটি হচ্ছে পার্ট 1, তাপমাত্রা পরিমাপের নীতি।
তাপ কি এবং তাপমাত্রা কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটি পদার্থের অণুগুলোর সাথে সম্পর্কযুক্ত। তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা, যা দ্বারা আমরা জানতে পারবো দুটি বস্তুর তাপীয় সংস্পর্শে থাকলে কোন বস্তু হতে কোন বস্তুতে তাপের স্থানান্তর হবে, সেটি আমরা তাপমাত্রা দ্বারা জানতে পারি। এখন তাপমাত্রা পরিমাপ করব কিভাবে? যে কোনো পরিমাপের জন্য আমরা যা পরিমাপ করি তারই একটি আদর্শ অংশকে বিবেচনা করি এবং তারকে নিয়েই আমরা একক হিসাবে ধরে পরিমাপ করে থাকি। তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা একটি আদর্শ বস্তু নিই। সে আদর্শ বস্তুর তাপমাত্রা ও তাপ পরিবর্তনের সাথে সাথে তার একটি তাপীয় ধর্মের পরিবর্তন হয়। সেই ধর্মটা পর্যবেক্ষণ করেই আমরা তাপমাত্রা মাপ। তাহলে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি যান্ত্রিক ব্যবস্থা লাগবে, একটি যন্ত্র লাগবে, যেটাকে বলি থাকি আমরা তাপমান যন্ত্র বা থার্মোমিটার। এই থার্মোমিটারের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করি, দুটো বস্তুর মাঝে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করি। তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটারকে ক্রমাঙ্কন করতে হয়, অর্থাৎ সেখানে কত তাপমাত্রার জন্য অর্থাৎ তাপের পরিমাণ বেশি কম তার উপর ভিত্তি করে তাপমাত্রার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে ক্রমাঙ্কন করতে হবে। সেই ক্রমাঙ্কনটা কিভাবে করা হবে, কোন ধরনের পদার্থ আমরা নিব, কেন নিব, সেগুলো একটু আলোচনা করি। তাহলে প্রথম আমরা আলোচনায় আসি তাপমিতিক পদার্থ বা উষ্ণতামিতিক পদার্থ বলতে আমরা কি বুঝি। তাপমিতিক পদার্থ, তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম পদার্থের যে বৈশিষ্ট্যটা কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি সেটি হচ্ছে ওই পদার্থের তাপমিতিক ধর্ম। আর যেই পদার্থটা ব্যবহার করি সেটি নাম হচ্ছে তাপমিতিক পদার্থ। থার্মোমিটার বা তাপমান যন্ত্র বলতেই তোমাদের চোখে ভেসে ওঠে, মনে ভেসে ওঠে, সেটি হচ্ছে পারদ থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, যার সাহায্যে আমরা দেহের তাপমাত্রা পরিমাপ করে থাকি। তোমরা সেখানে দেখো, সেখানে থার্মোমিটারের নিচে একটি পদার্থ আছে, সেটা হচ্ছে পারদ থাকে, চকচকে একটি পদার্থ, অস্বচ্ছ পদার্থ। এটা যখন দেহের সংস্পর্শে আনা হয় তখন তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে ওই পারদটা উপরে উঠে। থার্মোমিটারে একটা সূক্ষ্ম ছিদ্র রাখা হয়, আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার যেটি ব্যবহার করি সেই ছিদ্র দিয়ে উপরে উঠে। কতটুকু উপরে উঠলো তার উপর ভিত্তি করেই আমরা দেখতে পাই তাপমাত্রা কম না বেশি, এবং কত তাপমাত্রা সেখানে প্রদর্শন করে সেটির জন্য একটি দাগ কাটা থাকে। এই ক্রমাঙ্কন করার জন্য আমরা একটা বস্তুর তাপমাত্রাকে আদর্শ হিসেবে বিবেচনা করি। সেটি হচ্ছে কি, যেই তাপমাত্রায় পানি বরফ গলা শুরু করে এবং যেই তাপমাত্রায় পানি ফুটা শুরু করে, বাষ্প হওয়া শুরু করে, এই দুই তাপমাত্রাকে আমরা আদর্শ তাপমাত্রা বলে থাকি। এই দুই তাপমাত্রাকে আমরা দুইটা স্থির বিন্দু বলি, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে, আর ঊর্ধ্ব স্থির বিন্দুকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে থাকি। তো তাপমান যন্ত্র তৈরি করার জন্য আমরা মনে করলাম আমরা পারদ ব্যবহার করব। তাহলে আমরা একটি থার্মোমিটারটা এখানে নিলাম, সেখানে একটি নলাকার বাল্ব থাকে, সেই বাল্বেই এইখানেই আমরা এই নলাকার বাল্বেই পারদটা রাখি। প্রথমত ক্রমাঙ্কন করার জন্য এই থার্মোমিটারটাকে আমরা পারদ দেব, এখানে নলাকার বাল্ব পারদ রাখবো, তারপর তাকে
বরফের সংস্পর্শে আনবো, যে তাপমাত্রায় বরফ গলা শুরু করছে, তখন আমরা দেখবো যে কি পারদটা এইটুকু। এটাই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটাই হচ্ছে কি গলনাঙ্ক। তারপরে আমরা মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, এটাকে আমরা বাষ্পের তাপমাত্রা নেব। যখন বাষ্পের সংস্পর্শে আনবো পারদটাকে, তখন দেখা যাবে এইটুকু। এটাকে আমরা বলি বয়লিং পয়েন্ট বা বাষ্পবিন্দু, উর্ধ্বস্থির বিন্দু। নিম্নস্থির বিন্দু এবং উর্ধ্বস্থির বিন্দুর মধ্যবর্তী যে ব্যবধান, পার্থক্য, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তাপমান যন্ত্র তৈরি করার সময় এই মৌলিক ব্যবধানটাকে সমান সংখ্যক ভাগে ভাগ করা হয়। প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি বলা হয়। এটি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তাপমান যন্ত্র, তাদের নামানুসারে আমরা জানি কয়েকটি তাপমান যন্ত্র আছে, এই মৌলিক ব্যবধানটাকে ভাগ করছে বিভিন্ন সংখ্যক ভাগে। যেমন সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পরিমাপ করার জন্য এই মৌলিক ব্যবধানটাকে 100 ভাগে ভাগ করা হয়েছে। প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট এই মৌলিক ব্যবধানটাকে 180 ভাগে ভাগ করছে, প্রতি ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট। রোমার এই মধ্যবর্তী মৌলিক ব্যবধানটাকে 80 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 রোমার বলা হচ্ছে। কেলভিন এই মধ্যবর্তী ভাগকে ভাগ করা হয়েছে, 100 ভাগে ভাগ করছে মৌলিক ব্যবধানকে, প্রতি ভাগকে 1 কেলভিন বলা হচ্ছে। এটি হচ্ছে বিভিন্ন স্কেলে, কিন্তু এই ভাগ সংখ্যাটা ভিন্ন ভিন্ন, এক একজনের একরকম। আরো পার্থক্য আছে, যেমন সেলসিয়াস এই মেল্টিং পয়েন্টটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছে এবং এটাকে 100 ধরছে। মধ্যবর্তী ব্যবধানকে 100 ভাগে ভাগ করে প্রতিটিকে 1 ডিগ্রি বলা হচ্ছে। কেলভিন এটাকে বলা হচ্ছে 273.16 এবং এটা হচ্ছে 373.16। ফারেনহাইট এই নিম্নস্থির বিন্দুটাকে 32 ডিগ্রি ফারেনহাইট, উর্ধ্বস্থির বিন্দুকে 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে, মধ্যবর্তী মানকে 180 ভাগে ভাগ করছে। তো এইভাবে বিভিন্ন স্কেল প্রচলিত আছে আমরা জানি। সেই স্কেলগুলো কিভাবে ক্রমাঙ্কিত হলো, তাহলে সেটি বুঝলাম। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটে একই রকম প্রদর্শন করবে না, একই মান প্রদর্শন করবে না, ভিন্ন ভিন্ন মান প্রদর্শন করবে। তাহলে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের সাথে পারস্পরিক রূপান্তর সেটি তোমরা লেভেলে করে আসছো, সেটা জানো। C/5 = F - 32/9 = K - 273/5। এটি হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিনে কিভাবে কনভার্ট করবা। আচ্ছা, যাই বলছিলাম, এখানে কিন্তু একটা পদার্থ ব্যবহার করতেছি, কি আমরা, পারদ। এটি হচ্ছে তাপনৈতিক পদার্থ। আর পারদের একটি বৈশিষ্ট্য আমরা কাজে লাগাই, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তনের প্রসারণ হয়। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তনের প্রসারণ হওয়া, এই ধর্মটার নাম হচ্ছে তাপমিতিক ধর্ম। এই ধর্মটাই কাজে লাগিয়েই আমরা তাপমান যন্ত্র তৈরি করে থাকি। এই যে আয়তনের প্রসারণ হলো, এখানে উঠলো, এখানে উঠলো, বিভিন্ন স্থানে উঠে। যেমন যে কোনো একটা তাপমাত্রার জন্য আমরা দেখলাম যে কি এইটুকু অবস্থানে আছে, তাহলে এখানে কোন অবস্থানে এইটুকু উঠলো, এটি হচ্ছে সেই স্কেলটা প্রদর্শন করবে এখানে। এটা দেখেই ক্রমাঙ্ক থেকে আমরা ওই পদার্থের প্রসারণ থেকে আমরা বুঝে নিব এটি কত তাপমাত্রা প্রদর্শন করতেছে। এবার আসো, আমরা কি শুধুমাত্র পারদ ব্যবহার করি? না, এরকম অনেকগুলো তাপনৈতিক পদার্থ আছে। আমরা পারদ ব্যবহার করি, তরল পদার্থ এটি। আমরা অন্য কোনো গ্লিসারিন, পানিও ব্যবহার করতে পারি তরলের ক্ষেত্রে। আমরা রোদ ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি। রোদ মানে হচ্ছে পরিবাহক, অর্থাৎ একটা পরিবাহী। সাধারণত আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার বলি, প্লাটিনামের তার ব্যবহার করি। তারপর আমরা গ্যাস ব্যবহার করি, যে কোনো আদর্শ গ্যাস ব্যবহার করতে পারি। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে গ্যাসের চাপের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। এই চাপের পরিবর্তন হওয়ার এই ধর্ম কাজে লাগিয়ে আমরা ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার ব্যবহার করি। আবার আয়তনের পরিবর্তন, এই ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হয়, এই ধর্ম কাজে লাগিয়ে আমরা ধ্রুব চাপ গ্যাস থার্মোমিটার ব্যবহার করি। আবার পরিবাহী রোধের পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে, এই ধর্ম কাজে লাগিয়ে আমরা রোধ থার্মোমিটার ব্যবহার করি। এখন যে কোনো পরিবাহী কিংবা যে কোনো তরল পদার্থকে আমরা ব্যবহার করি না, যেটি সুবিধাজনক হয় আমাদের পরিমাপ করতে
সেটাই আমরা ব্যবহার করি। পারদের ক্ষেত্রে অনেক সুবিধা আছে। পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, তাপমাত্রা বৃদ্ধিতে এটা প্রসারণ হয়, আবার এটা নিচে নেমে যায়। পারদ অস্বচ্ছ এবং চকচকে, এটি সুবিধাজনক। পারদ প্রায় 333 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হয়, সুতরাং অনায়াসে তার সাহায্যে 300 পর্যন্ত পরিমাপ করতে পারি। তাহলে 300-এর উপরে মাপার জন্য পারদ ব্যবহার করতে পারবো না, তখন আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটার ব্যবহার করি, থার্মিস্টর ব্যবহার করি, অর্ধপরিবাহী কৌশল ডিভাইস ব্যবহার করি, আমরা নানা ধরনের আমাদের তাপমিতিক পদার্থ ব্যবহার করি। তাপমিতিক ধর্মটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার ব্যবহার করে থাকি। তো এখন বলছিলাম যে আমরা নিম্নস্থির বিন্দু এবং উচ্চস্থির বিন্দু যে পরিবর্তনটা দেখালাম, এই পরিবর্তনটাই হচ্ছে কি তাপমিতিক পদার্থের তাপমিতিক ধর্মের পরিবর্তন তাপমাত্রার সাথে। তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক। তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম, তাপমাত্রাকে থিটা দ্বারা প্রকাশ করতেছি, তাপমিতিক ধর্মকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে যদি বলি এইটুকু পারদ উঠলো, এইটুকু উচ্চতায় উঠলো, তাহলে এটাকে আমরা বলি x0। মনে করলাম এটি প্রদর্শন করতেছে থিটা ডিগ্রি, তাহলে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি প্রদর্শন করলো, এইটুকু উঠলো, তার এটার নাম হচ্ছে x থিটা, এই পারদের উচ্চতা। আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদটাকে আমরা এইটুকু উপর উঠতে দেখলাম, এটাকে আমরা উচ্চতাটাকে বলবো x100 বা x16। এই যে তাপমিতিক ধর্মের পরিবর্তন হলো, তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক, তাহলে এখানে এই তাপমিতিক ধর্মের পরিবর্তনের সাথে তাপমাত্রার যে পরিবর্তন বা পার্থক্য, সেটিও আমরা পরস্পর সমানুপাতিক বলতে পারি। এটি কাজে লাগিয়ে আমরা একটি সূত্র বা সমীকরণ প্রতিষ্ঠা করি দুই স্থির বিন্দুকে আদর্শ ধরে তাপমাত্রা পরিমাপ করার জন্য। সেই সমীকরণটা আমি এখন একটু লিখতে যাচ্ছি। সেটি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এটা আসলে এরকম, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু x থিটা মাইনাস x আইস ডিভাইড বাই x100 মাইনাস x আইস। আইস না, এটাকে 0 লিখে ফেলি, সেলসিয়াসের জন্য সরাসরি 0 লেখা যায়, অন্য কিছুর জন্য একটু পরে আলোচনা করব। এটা না। এখন দেখো, বা এটি কি লেখা বরফ বিন্দু লিখি, এটাকে 0 না লিখে এটাকে বরফ বিন্দু লিখি, এটাকে আমরা স্টিম বিন্দু লিখি। এরকম আমি দুইবার চেঞ্জ করলাম, এরকম তোমাদের বইতেও লেখা আছে, যে জন্য আমি দুইবার লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই n, x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x st মাইনাস x আইস। থিটা মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা, এই থিটা থেকে থিটা আইসের, এই থিটা হচ্ছে এটা থিটা ডিগ্রি, থিটা থেকে থিটা আইসের যে পার্থক্যটা, সেটি হচ্ছে x থিটা মাইনাস x আইস। আর n হচ্ছে কি, এখানে 100 থেকে থিটার মাঝে যে পার্থক্য, সেটাকে আমরা n সংখ্যক ভাগে ভাগ করি, তাহলে সেটির সাথে এটা সমানুপাতিক হয়। সেই তথ্য কাজে লাগিয়ে এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা লিখি থিটা মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু x থিটা মাইনাস x আইস ডিভাইড বাই x স্টিম মাইনাস x আইস ইনটু n। এটি হচ্ছে আমার মূল সমীকরণ তাপমাত্রা পরিমাপের জন্য দুই স্থির বিন্দুকে আদর্শ ধরে। যেখানে সেলসিয়াস স্কেলের জন্য থিটা আইস 0 এবং n হচ্ছে 100, ফারেনহাইটের জন্য থিটা আইস হচ্ছে 32, n হচ্ছে 180। এইভাবেই তুমি স্কেলগুলো নির্ধারণ করবা, কিভাবে স্কেলগুলো সমীকরণটা প্রতিষ্ঠিত করবা। আবার বলছি, সেলসিয়াস যদি দেখো এটা 0 হবে, ফারেনহাইটের জন্য এটা 32 হবে, আর সেলসিয়াস জন্য এটা 100 ভাগে ভাগ করে, তাহলে n = 100, ফারেনহাইটের জন্য 180 হবে। এইভাবে আমাদের সমীকরণটা সেলসিয়াস এবং ফারেনহাইটের জন্য আমরা লিখতে পারি। অনুরূপভাবে কেলভিনের জন্য লেখা যায়, কিংবা সেলসিয়াস জানলে আমরা কেলভিনের কিংবা ফারেনহাইটে কনভার্ট করে নিতে পারি। তাহলে সেলসিয়াস জন্য ইকুয়েশনটা আমি লিখি, সেলসিয়াস জন্য হবে থিটা ইজ ইকুয়াল টু x থিটা মাইনাস x0 ডিভাইড বাই x100 মাইনাস x0 ইনটু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের জন্য। এখন তুমি
পারদ থার্মোমিটার ব্যবহার করব। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পারদের আয়তনের পরিবর্তন হয়, পারদের নলবি উপরে উঠে যায়। আয়তনের পরিবর্তনটা আমরা পর্যবেক্ষণ করি, ঠিক আছে, কিন্তু আমরা সেটা পরিমাপ করি, সেটা হচ্ছে দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য উঠে, কতটুকু উচ্চতায় পারদটা উপরে উঠে। তাহলে সেই পারদ থার্মোমিটারের জন্য আমাদের ইকুয়েশনটা হয় থিটা ইজ ইকুয়াল টু এল থিটা মাইনাস L0 ডিভাইড বাই L100 মাইনাস L0 ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে এল থিটাটা হচ্ছে এইটুকু উচ্চতা থিটা ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, L0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এটুকু উচ্চতা, L100 হচ্ছে 100 ডিগ্রির জন্য কতটুকু উপরে উঠবে সেটা, আর এল থিটা বলছিলাম কি যে তাপমাত্রা মাপতেছো সেই তাপমাত্রা কতটুকু উঠলো, L0 কি বলছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদ স্তম্ভ কতটুকু উচ্চতা উঠে, L100 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদ স্তম্ভ কতটুকু উপরে উঠে সেটা। তাহলে এটা সেলসিয়াস তুমি পারদ থার্মোমিটারের জন্য করলাম। যদি এটা ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার করো তাহলে সেখানে চাপ পরিবর্তন হবে, তখন সেই সমীকরণটা দাঁড়াবে থিটা ইজ ইকুয়াল টু T theta minus T0 divided by T100 minus T0 into 100 degree Celsius। যদি এটা ধ্রুব চাপ হয় তাহলে আয়তনের পরিবর্তন হবে, তখন V theta minus V0 divided by V100 minus V0। অনুরূপভাবে রেজিস্ট্যান্স থার্মোমিটার যখন ব্যবহার করি তখন R theta minus R0 divided by R100 minus R0 into 100 degree centigrade। তোমাকে বলা হলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহী রোধ হচ্ছে এত, নির্দিষ্ট মান দেওয়া থাকলো, এবং বললো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত সেটি দেওয়া থাকলো। একটি বস্তুর তাপমাত্রা নির্ণয় করবা, সেই বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থার্মোমিটারটাকে আনার পরে তখন সেটি যে রোধ প্রদর্শন করবে সেই তাপমাত্রা রোধ দেওয়া থাকলো, মানে আর থিটা দেওয়া থাকলো। তাহলে তুমি এই সমীকরণ থেকেই সেলসিয়াস স্কেলে কত মান প্রদর্শন করবে সেটি গাণিতিকভাবে নির্ণয় করতে পারবে। এই গেল দুই স্থিরবিন্দুকে আদর্শ ধরে তাপমাত্রা পরিমাপের জন্য যে স্কেল। আমরা পারদ থার্মোমিটারের কথা বললাম, রোধ থার্মোমিটারের কথা বললাম, গ্যাস থার্মোমিটারের কথা বললাম। এখন আসো এই দুই স্থিরবিন্দু দিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা নানা রকম অসুবিধার মুখোমুখি হই, তখন আমাদের এই মানটা সঠিক অনেক সময় পাই না। যেমন বরফ গলা শুরু করে যে তাপমাত্রা সেটি কিন্তু চাপের পরিবর্তনে পরিবর্তন হয়, অর্থাৎ যেটাকে আমরা আদর্শ বিন্দু বলছি নিম্ন স্থির বিন্দু সেটি, এবং উর্ধ্ব স্থির বিন্দু একইভাবে পরিবর্তন হয় চাপের পরিবর্তনে। তাহলে সেই ক্ষেত্রে দুই স্থির বিন্দুকে আদর্শ ধরে যখন আমরা আদর্শ ধরে তাপমাত্রা পরিমাপ করি তখন কিছুটা অসুবিধার মুখোমুখি আমরা হয়ে থাকি। সেই জন্য আমরা এক স্থির বিন্দুকে আদর্শ ধরে থাকি, যেই আদর্শ বিন্দু বা তাপমাত্রা যেটি তাপমাত্রা ছাড়া অন্য কোনো কারণে সেটি পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি ত্রৈজ বিন্দু। যেমন পানির ক্ষেত্রে একটি ত্রৈজ বিন্দু একটি তাপমাত্রাকে আমরা নির্ধারণ করি, সেটি হচ্ছে 273.16 কেলভিন। এটিকে আমরা আদর্শ বলে থাকি, কারণ এই তাপমাত্রায় পানির তিনটি অবস্থা তোমরা জানো। পানি কঠিন অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ বরফ, তরল অবস্থায় পাবা, তারপর এটাকে বাষ্পীয় অবস্থায় পাবা। কোন অবস্থাতে আমরা কোন সময় এটাকে দুটো অবস্থাকে একসাথে সাম্য অবস্থায় রাখতে পারি না। পানির সাথে যদি আমরা বরফ রাখি হয় সেটি বরফে পরিণত হবে, অথবা বরফটা পানিতে পরিণত হবে। কিন্তু একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, এই তাপমাত্রা এবং 4.58 মিলিমিটার পারদ চাপে, মিলিমিটার মার্কারি প্রেসার, মিলিমিটার পারদ চাপ এবং এই তাপমাত্রায় পানির তিনটি অবস্থা সমঅবস্থায় থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা ত্রৈজ বিন্দু। এই তাপমাত্রাকে আদর্শ ধরেই আমরা যে তাপমাত্রা তৈরি করি তাকে আমরা বলে থাকি তাপমাত্রা পরম স্কেল বা তাপগতীয় স্কেল বলা হয়। এক স্থির বিন্দুকে আমরা যদি শুধু পানি না, এরকম পানি সহ বিভিন্ন গ্যাস, অর্গান গ্যাস, তামা, লোহা, পারদ, বিভিন্ন পদার্থের জন্য ত্রৈজ বিন্দু আমরা নির্ধারণ করে যেটা আন্তর্জাতিক পরিমাপ সংস্থা, সেটাকে আদর্শ ধরেই আমরা বিভিন্ন স্কেল তৈরি করে থাকি। তো এক স্থির বিন্দুকে আদর্শ ধরে যখন আমরা তাপমাত্রা নির্ণয় করি তখন সেই তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ হচ্ছে 273.16 ইন্টু x ডিভাইডেড বাই xdr।
সে একই অবস্থা, তাপমাত্রা এবং তাপনীতিক ধর্ম পরস্পর সমানুপাতিক, সেখান থেকে এটি আমাদের করা। এই হচ্ছে আমাদের এক স্থির বিন্দুকে আদর্শ ধরে তাপমাত্রা পরিমাপের সমীকরণ। এক্স হচ্ছে তাপনীতিক ধর্ম, যে তাপমাত্রা আমরা পরিমাপ করব, পদার্থের যে তাপমাত্রা পরিমাপ করার জন্য যখন তাপমাত্রা পরিমাপ করব তখন তাপনীতিক ধর্মের অবস্থান যেটি সেটি প্রদর্শন করবে এটি, সেই পরিমাপটা হচ্ছে এক্স। আর এক্স টিআর হচ্ছে ত্রৈজ বিন্দুর তাপমাত্রায়, ত্রৈজ বিন্দুর তাপমাত্রায় যে তাপনীতিক ধর্মের যে পরিবর্তন হলো সেই তাপমাত্রা। তাহলে এটিও তুমি পারাথার্মিটার জন্য, রোদ থার্মিটার জন্য, গ্যাস থার্মিটার জন্য লিখতে পারবা। যথাক্রমে তুমি পারাথার্মিটার জন্য এল ব্যবহার করবা, রোদ থার্মিটার জন্য তুমি আর ব্যবহার করবা, গ্যাস থার্মিটারের জন্য তুমি এক্স এর জায়গায় যথাক্রমে ধ্রুব চাপ যদি হয়ে থাকে তাহলে ভি ব্যবহার করবা, ধ্রুব আয়তন হলে তখন তুমি পি ব্যবহার করবা। এইভাবে আমরা এক স্থির বিন্দুকে আদর্শ ধরেও তাপমাত্রা পরিমাপ করে থাকি, সেই তাপমাত্রা পরিমাপের সমীকরণটিও আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা তাপমাত্রা পরিমাপের নীতিটি আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম তাপমাত্রা পরিমাপ করব কিভাবে, তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে আমাদের নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দু কি সেটি জানলাম। আমরা জানলাম তাপনীতিক ধর্ম কি, তাপনীতিক পদার্থ কি সেটি আমরা জানলাম। তাপগতিবিদ্যার তাপগতি স্কেল বা পরম স্কেল কি সেটি আমরা বললাম। তাপগতি স্কেল বা পরম স্কেল হচ্ছে ত্রৈজ বিন্দুর, পানির ত্রৈজ বিন্দুর তাপমাত্রার 273 ভাগকে 1 কেলভিন ধরে যে তাপ মানযন্ত্র, যে স্কেল তৈরি করা হলো সেটি হচ্ছে তাপগতিবিদ্যার তাপগতির স্কেল বা পরম স্কেল। ঠিক আছে, এটি আমরা সংজ্ঞাটা একটু শিখে নেব, আর আমরা পরিমাপ করবো কিভাবে সেই সমীকরণগুলো আমরা জেনে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু আলোচনা করে নিই, সেটি হচ্ছে তাপীয় সমতা কি। তাপীয় সমতা হচ্ছে দুটো বস্তু যখন পরস্পরের তাপীয় সংস্পর্শে থাকবে, অর্থাৎ তাদের মাঝে তাপের আদান প্রদান হবে, হওয়ার মতো ব্যবস্থা আছে। দুটোই কি করবে, তাপ সুপরিবাহী পদার্থ যদি সাথে সংস্পর্শ হয় তাহলে হবে, আর তাপ উপরিবাহী যদি পদার্থ তৈরি হয় তাহলে তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ তাপ সুপরিবাহী পদার্থের দিয়ে তৈরি। তাপের আদান প্রদান হবে, তাপের আদান প্রদান হওয়ার পর যদি আর তাদের মাঝে তাপের আদান বন্ধ হয়ে যায় তখন আমরা বলি তাপীয় সমতায় চলে আসছে, অর্থাৎ তারা একই তাপমাত্রায় চলে আসছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটি একটু আলোচনা করি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তাপমান যন্ত্র তৈরি করা হয়। দুটি বস্তু যদি তাপীয় সংস্পর্শে না থাকে, মনে করলাম এই একটা বস্তু, এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, তারা তাপীয় সংস্পর্শে নাই, পরস্পর থেকে একেবারে আলাদা, মাঝখানে যে পদার্থটা আছে সেটা তাপ উপরিবাহী পদার্থ, আমরা তাকে আলাদা করে দিলাম, তাহলে তাদের মাঝে তাপের আদান প্রদান হতে পারবে না, তাপীয় সমতা আসতে পারবে না। কিন্তু তারা যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকে তাহলে এই প্রথমোক্ত বস্তু দুটিও, অর্থাৎ এ এবং বিও একই সমতায় চলে আসবে। এখন কি হলো, দুটো বস্তু পরস্পর সাথে বিচ্ছিন্ন অবস্থা আছে, তারা দুজনেই তৃতীয় একটা বস্তুর সাথে, এই স্থির বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আছে, তাহলে স্থির বস্তুর মাধ্যমে তাদের তাপের আদান প্রদান হবে। তাপের আদান প্রদান হওয়ার ফলে প্রথমোক্ত বস্তু দুটি তাপীয় সমতায় চলে আসবে। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার পরীক্ষা আসে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মুখস্থ করবে, এটা বুঝে নিবে। এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আমরা তাপমান যন্ত্র তৈরি করে থাকি, তাপমাত্রা পরিমাপ করে থাকি। আমাদের দেহের তাপমাত্রা পরিমাপ করব, তাহলে দেহ এবং আমরা পারদ ব্যবহার করতেছি, পারদ থার্মোমিটারের সাথে দেহের তাপমাত্রা যখন তাপীয় সংস্পর্শে আসবে, পারদ থার্মোমিটার যখন দেহের সাথে তাপীয় সংস্পর্শে আসবে তখন এক পর্যায়ে দেহের তাপমাত্রা পারদের তাপমাত্রা এক হবে, তখনই আমার এখানে তাপমাত্রা প্রদর্শন করবে। তাপীয় সমতা আসার আগে যদি আমি থার্মোমিটারটাকে দেহ থেকে সংস্পর্শ থেকে বাইরে নিয়ে আসি তাহলে সঠিক তাপমাত্রা পরিমাপ করতে পারবে না। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি, এই নীতিটা ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে আমরা তাপমাত্রা পরিমাপের নীতিটি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করব এবং তার সাথে প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসের মতো পরবর্তী ক্লাসের সঙ্গে থাকবে। আজকে এতক্ষণ ধরে
ধরে সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।